আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল হাসান তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, এস আলম সপরিবারে ছাড়েন বাংলাদেশের নাগরিকত্ব। অর্থ পাচারের সুবিধার জন্য এমন কৌশল নিয়েছেন তিনি। বাংলাদেশের ব্যাংকিং খাতে আধিপত্য প্রতিষ্ঠার পর সপরিবারে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছিলেন বহুল আলোচিত এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম। 2022 সালের 10 অক্টোবর বাংলাদেশি পাসপোর্ট প্রত্যাহার করে এস আলম তার স্ত্রী ফারজানা পারভিন এবং তার 3 ছেলে আহসানুল আলম, আশরাফুল আলম এবং আসাদুল আলম মাহির একই দিনে বিদেশি নাগরিক হিসেবে তারা বাংলাদেশে স্থায়ী বসবাস শুরু করে। বাংলাদেশে থাকার অনুমোদন পায় তারা। সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে এই সুবিধা দেওয়া হয়েছিল, যাতে করে তারা অর্থ পাচারের সহজ পথ করা এবং প্রতিকূল পরিস্থিতিতে জবাবদিহি এড়ানোর এমন কৌশল গ্রহণ করেছিল বলে মনে করছেন বিশ্লেষকেরা। এরপর জানিয়ে দিব, গত 15 বছরের সব অস্ত্রের লাইসেন্স বাতিল, জমা দেওয়ার নির্দেশ। বেসামরিক জনগণকে গত 15 বছরে দেয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সাল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এবারে জানাবো, ছাত্রলীগ কর্মীকে জুতার মালা পরিয়ে সেনাবাহিনীর কাছে সোপর্দ। এদিকে জামাতে যোগ দিলেন ছাত্রলীগ নেতা। সিলেটে বিয়ানীবাজারে ছাত্রলীগের বর্তমান কমিটির এক নেতা বাংলাদেশ জামাত ইসলামে যোগ দিয়েছেন। তিনি হলেন বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং ইউনিয়নের প্রচার সম্পাদক আহমেদ শরীফ সামি। তিনি বর্তমানে জামাত ইসলামের ফরম পূরণ করে জামাত ইসলামে যোগ দিয়েছেন। এবারে জানাবো একটি মর্মান্তিক সংবাদ। স্ত্রী সন্তানদের বাঁচাতে পারলেও স্রোতে ভেসে প্রাণ গেল যুবকের। স্মরণকালে ভয়াবহ বন্যায় পানিবন্দী হয়ে পড়েছে গোটা দেশ। এরই মাঝে ফরাদ খানের পরিবারও পানিবন্দী হয়েছে। পরিবারের সবাইকে উদ্ধার করে তার নানার বাড়িতে রেখে আসেন, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সবাইকে বাঁচিয়ে তিনি চলে যান না ফেরার দেশে। পানির স্রোতে ভেসে নিখোঁজ হন ফরহাদ। পরে তার মরাদেহ পাওয়া গিয়েছে। ফরহাদের বাড়ি ফেনী উপজেলার কালিদহ ইউনিয়নের সিলোনিয়া এলাকায়। তিনি ওই এলাকার মৃত সিদ্দিক আহমেদ খানের ছেলে। এবং সর্বশেষ জানিয়ে দিব, গাড়ি থেকে নামিয়ে যাত্রীদেরকে গুলি, বহু হতাহত। পাকিস্তানের বেলুস্তানে মুশাখেলের রারাসাম এলাকায় বাস, প্রাইভেট কার এবং ট্রাক থেকে নামিয়ে যাত্রীদের উপর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে অন্তত 23 জন যাত্রী নিহত হয়েছেন। আজ দেশটির সংবাদ মাধ্যম জিও নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। এস আলম সপরিবারে ছাড়েন বাংলাদেশের নাগরিকত্ব। অর্থ পাচারের সুবিধার জন্য নিয়েছিলেন এই কৌশল। ব্যাংকিং খাতে আধিপত্য বিস্তারের পর সপরিবারে এস আলম গ্রুপের বহুল আলোচিত মোহাম্মদ সাইফুল আলম। তিনি টাকা পাচার করতে বিদেশি পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে একজন শরণার্থী হিসেবে ছিলেন। তাকে গ্রিন কার্ড অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্সিয়ালের অনুমোদন দেওয়া হয়েছিল। সরকারের উচ্চ পর্যায় থেকে শেখ হাসিনাই সুবিধা দিয়েছিলেন। তিনি বাংলাদেশ থেকে যেন রেমিটেন্স আকারে বিদেশে টাকা পাঠাতে পারেন, এ কারণে টাকা পাচার করতে এই কর্মপন্থা অবলম্বন করেছিলেন তিনি। জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী এই পরিবারটি যেদিন বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছিলেন, ঠিক সেদিনই বাংলাদেশে স্থায়ী বসবাসের অনুমতি পেয়েছিলেন। নাগরিকত্ব ত্যাগ এবং স্থায়ী আবাসিক সুবিধা গ্রহণ বাংলাদেশে জটিল প্রক্রিয়া হলেও ক্ষমতার অপব্যবহার করে একই দিন সন্ধ্যায় অতি গোপনে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই কাজটি করা হয়। নাগরিকত্ব ত্যাগ এবং আবাসিক সুবিধা গ্রহণ করতে হলে পুলিশের বিশেষ শাখা ছাড়পত্র, বিভিন্ন দপ্তরের অনুমতি প্রয়োজন হলে কিভাবে একই দিনে দুটি কাজ সম্পন্ন হলো তা নিয়েও প্রশ্ন তুলেছে আইন বিশেষজ্ঞরা। এস আলম পরিবারকে স্থায়ী বসবাসের অনুমতির নথিতে স্বাক্ষর করেন মোহাম্মদ খায়রুল আলম শেখ। তিনি বর্তমানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে কর্মরত রয়েছেন। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে সাড়া পাওয়া যায়নি। স্থায়ীভাবে বসবাসের আবেদনপত্র অনুযায়ী 2022 সালের 10 অক্টোবর এস আলম
এবং তার স্ত্রী ফারজানা পারভিন 3 ছেলে তারা বাংলাদেশে স্থায়ী আবাসিক সুবিধা গ্রহণ করেন এবং বাংলাদেশে কোনো নাগরিকের এই সুবিধা অর্জনের সুযোগ বা প্রয়োজন নেই। নাগরিকত্ব ত্যাগ করেছিলেন বলেই তারা স্থায়ী আবাসিক সুবিধা গ্রহণ করেন। সরকারি নথিপত্র অনুযায়ী তারা ব্যাংক খাত থেকে ঋণ নিয়ে সেই টাকা বিদেশে পাচার করতেন রেমিটেন্স হিসেবে, কারণ এই টাকার তখন আর কোনো হিসাব করা হতো না। বাংলাদেশে এমন কোনো আইন নেই যে বাংলাদেশে বসবাস করে বিদেশে টাকা পাঠালে সেই টাকার হিসাব দিতে হয়। সুতরাং এই অপশনটিকে তিনি কাজে লাগিয়ে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে সিঙ্গাপুরের মতো একটি রাষ্ট্রে এসআলম গ্রুপের কর্ণধর সাইফুল ইসলাম তিনি সিঙ্গাপুরে 10 নম্বর ধনীদের মধ্যে একজন, যা সমস্ত টাকায় তিনি বাংলাদেশ থেকে অবৈধভাবে সিঙ্গাপুরে নিয়ে ওই দেশে ধনী হয়েছেন। গত 15 বছরে সব অস্ত্রের লাইসেন্স বাতিল জমা দেওয়ার নির্দেশ। বেসামরিক জনগণকে গত 15 বছরে দেয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে গোলাবারুদ সহ আগ্নেয়াস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সাল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বেসামরিক জনগণকে দেয়া হয়েছে তাদের প্রমাণ করা লাইসেন্স স্থগিত করা হলো। এতে আরও বলা হয়েছে আগামী 3 সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদ সহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার অনুরোধ করা হলো। ছাত্রলীগ কর্মীকে জুতার মালা পরিয়ে সেনাবাহিনীর কাছে সোপর্দ। কাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাবিপ্রবি শাখা ছাত্রলীগের এক কর্মীকে জুতার মালা পরানো হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাকিব নামে ওই ছাত্রলীগ কর্মীকে জুতার মালা পরিয়ে তাকে সেনাবাহিনীর হাতে তুলে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আজ এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং বিভাগের 19 ব্যাচের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী সাকিব পরীক্ষায় অংশগ্রহণ করতে আসলে ডিপার্টমেন্টের সাধারণ শিক্ষার্থীরা সেনাবাহিনীকে ফোন দেয়। জানা গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে গত 16 জুলাই কর্মসূচি পালন করছিলেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা করে। সেখানে সাকিব প্রত্যক্ষভাবে জড়িত ছিল বলে অভিযোগ করেছে শিক্ষার্থীরা। সর্বশেষ সাকিবের ক্যাম্পাসে আসার খবর ছড়িয়ে পড়লে অন্যান্য শিক্ষার্থীরাও সেখানে এসে জড়ো হন। এক পর্যায়ে তাকে জুতার মালা পরিয়ে ক্যাম্পাসে প্রধান ফটকের দিকে আনা হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা এলে তাদের উপস্থিতিতে সাকিব সাধারণ শিক্ষার্থীদের কাছে হামলার বিষয়ে ক্ষমা চান এবং ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবেন না বলেও ঘোষণা দেন। পরে সেনাবাহিনী দিনাজপুর জেলার দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন শামীম, দিনাজপুর সদরের এসি ল্যান্ড এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাকিবকে তাদের সঙ্গে নিয়ে যান। জামাতে যোগ দিলেন ছাত্রলীগ নেতা। সিলেটের বিয়ানীবাজারে ছাত্রলীগের বর্তমান কমিটির এক নেতা বাংলাদেশ জামাত ইসলামে যোগ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের বর্তমান সাংগঠনিক সম্পাদক আহমেদ শরীফ সামি শনিবার বাংলাদেশ জামাত ইসলামের সদস্য ফরম পূরণ করেন বলে জানা গেছে। আহমেদ শরীফ সামি বিয়ানীবাজার পৌর এলাকার শ্রীধরা গ্রামের আব্দুল হাসিবের ছেলে। এ ব্যাপারে আহমেদ শরীফ সামির সাথে যোগাযোগ করা হলে তিনি জামাত ইসলামে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন। স্ত্রী সন্তানদের বাঁচাতে পারলেও স্রোতে ভেসে গেল যুবক। স্মরণকালের ভয়াবহ বন্যায় পানিবন্দী হয়েছে ফরহাদ খানের পরিবারও। পরিবারের সবাইকে উদ্ধার করে তার নানার বাড়িতে রেখে আসে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সবাইকে বাঁচিয়ে তিনি চলে যান না ফেরা দেশে। পানির স্রোতে বেশে নিখোঁজ হন ফরহাদ। পরে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার 24 জুলাই রাতে স্বজনরা তাকে মিরসরাইয়ের হিঙ্গুলি ইউনিয়নের পূর্ব হিঙ্গুলি গ্রামের নানার বাড়িতে এনে দাফন করেন। ফরহাদের বাড়ি ফেনী জেলার কালিদা ইউনিয়নের সিলোনিয়া এলাকায়। তিনি ওই এলাকার মৃত সিদ্দিক আহমেদ খানের ছেলে। খোঁজ নিয়ে জানা গেছে, ফেনীর সিলোনিয়া যখন পানি বাড়তে থাকে তখন ফরহাদ স্ত্রী এবং 3 সন্তানকে নিয়ে চট্টগ্রামের মিরসরাইয়ের হিঙ্গুলি ইউনিয়নের পূর্ব হিঙ্গুলি গ্রামে নানার বাড়িতে রেখে আসেন। পরে বৃহস্পতিবার সকালে তার চাচাকে আনতে যান ফরহাদ, কিন্তু সেখানে গিয়ে পানির স্রোতে ডুবে যান। পরে অনেক খোঁজাখুঁজির পর শুক্রবার তার মরদেহ পায় স্বজনেরা। ফরহাদের মামা বেলায়েত হোসেন জানান, এলাকায় ফরহাদের গরু মুরগির ফার্ম রয়েছে। বন্যায় যখন ফেনীর সিলোনিয়ায় পানি বাড়তে থাকে তখন তার স্ত্রী এবং সন্তানদের মিরসরাই হিঙ্গুলি ইউনিয়নের পূর্ব হিঙ্গুলি গ্রামে তারা নানার বাড়িতে রেখে যায়। পরে বাড়ির জ্যাঠাকে আনতে চান ফরহাদ, কিন্তু নিখোঁজ হন তিনি।